ওকে, তো লেটস টক অ্যাবাউট দ্য জুলাই রেভলিউশন, বা আমরা যেটা বাংলাদেশে বলি কোটা আন্দোলন, বা আমরা আবার 1 পয়েন্ট ডিমান্ডও বলি। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে গত বছর 2024 সালের জুলাইতে যে আন্দোলন হয়েছে, এবং ওই সময়ের সরকার শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, যা প্রায় 15 বছর থেকে বাংলাদেশে ক্ষমতায় ছিল, এই আন্দোলনের পরে তাদের পতন ঘটে। সো আমি এখানে কোনো রাজনৈতিক কথা বলবো না, আমি এখানে জাস্ট কিছু পলিটিক্যাল জিনিস বলবো, কেন, কিসের জন্য, কি কারণে এই সরকারের এত বছর পরে পতন হয়েছে। সো অনেকভাবে এটা ডিফাইন করা যায়, বাট আমি একটু ইজি করার জন্য, যেহেতু আমার চ্যানেলের নাম সিম্পল টেম্পল, আমি ইজি করার জন্য এখানে কিছু ইনফরমেশন শর্টকাট করছি, এবং এই শর্টকাটভাবেই বলবো, কারণ আমি আমার ভিডিওগুলোকে ছোটো রাখতে চাই, সো দ্যাট এটা আমাদের সবার জন্য আন্ডারস্ট্যান্ড করার জন্য ইজিয়ার হয়। তো প্রথমে হলো গিয়ে আমরা কী নিয়ে কথা বলতেছি, আমরা জুলাই রেভলিউশন নিয়ে কথা বলতেছি, যেটা কোটা আন্দোলন ছিল, বা 1 পয়েন্ট ডিমান্ড, যেটা শেখ হাসিনার পতন নিয়ে কথা ছিল। তো যে কোনো আন্দোলন সাকসেসফুল হওয়ার জন্য কয়েকটা জিনিস হইতে হয়। এর মধ্যে একটা হলো পলিটিক্যাল সায়েন্সে বলা হয় যেটাকে পিলার্স অফ পাওয়ার। এটা হলো গিয়ে ক্ষমতার স্তম্ভ, আমরা বাংলায় বলতে পারি। তো ক্ষমতার স্তম্ভটা হচ্ছে গিয়ে যে কারণে একটা সরকার বা একটা পাওয়ারফুল জায়গাতে থাকে। সো যখন সবগুলো, বা অ্যাটলিস্ট বেশিরভাগ যখন চেঞ্জ হয়ে যায়, তখনই একটা সরকারের পতন ঘটে। সো প্রথম কথা, আমরা এই 10টা পয়েন্ট দিয়ে আমরা দেখতে যাচ্ছি কেন সরকারের পতন হয়েছে। সো ফার্স্ট, দ্য পিলার্স অফ পাওয়ারের প্রথম পয়েন্টটা হলো লেজিটিমেসি, যেটা হলো গিয়ে গ্রহণযোগ্যতা, যেটা সরকারের একদমই ছিল না, কারণ আমরা সবাই জানি নির্বাচন কেমন হয়েছে না হয়েছে এই সেই। সো দেশের কোনো মানুষই, আনলেস তুমি খুব ক্লোজ একজন সাপোর্টার আওয়ামী লীগের ছাড়া, সবাই জানতো যে এই সরকারের কোনো লেজিটিমেসি বা গ্রহণযোগ্যতা বা কোনো লিগ্যাল বা আইনগত কোনো পজিশন ছিল না। সো এটা প্রথমেই হইল গিয়ে কাট, এটা অ্যাভেলেবল না। সেকেন্ডলি, সো এই সরকারের কোনো লেজিটিমেসি ছিল না, সো একটা পিলার অফ পাওয়ার এখানে নেই। 2 নম্বরটা হচ্ছে ফাইন্যান্স। এটা হলো গিয়ে টাকা পয়সার ব্যাপার, এটার ফাইন্যান্সিয়াল ক্ষমতা কতটুকু। সরকারের কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল ক্ষমতা ছিল, ফাইন্যান্সিয়াল ক্ষমতা থাকার কারণে তোমার তারা এত বছর থাকছেই। বাট এখন এসে যে জিনিসটা হয়েছে, যে বিভিন্ন কারণে, এর মধ্যে কোভিড হলো একটা কারণ, ওই যে করোনা ছিল, করোনার একটা কারণ ছিল, করোনার পর থেকে অবস্থা খারাপ ছিল। তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কিছু প্রবলেম বাড়ছে, অর্থনৈতিক সমস্যা। তারপরে করাপশন তো ছিলই। সো এই ধরনের করাপশন, দুর্নীতি, আন্তর্জাতিক কিছু রিজনের কারণে সবটা মিলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল দেশের, এবং মেইনলি দেশের জনগণের, যে কারণে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি মানুষ ভোগ করতেছিল না, গভর্নমেন্টও ভোগ করতেছিল না। সো সবাই ফাইন্যান্স নিয়ে বিরক্ত ছিল, এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটির যেহেতু গভর্নমেন্টের রিলায়েবিলিটি ছিল না, এই কারণে এই পিলার্স অফ পাওয়ারটাও তারা হারায় ফেলছিল। তারপর হলো সিভিল সার্ভিস। এটা হলো সরকারি কর্মচারী কর্মকর্তা, যারা একটা দেশ রাজনীতিবিদদের জন্য যদিও আমরা মনে করি চলে, আসলে কিন্তু না। একটা দেশ চলে মেইনলি সিভিল সার্ভিসের কারণে, যারা এই দেশটা চালায়। তো সিভিল সার্ভিস সাধারণত আমরা জানি অনেক বছর থেকে সিভিল সার্ভিস নেওয়া হয়েছে কোথা থেকে। সিভিল সার্ভিস মেইনলি নেওয়া হয়েছে ওদের পার্টি ব্যাকগ্রাউন্ড থেকে, যাতে ওরা সরকারের প্রতি অনুগত থাকে বা লয়াল থাকে, এবং এটা তারা মোরলেস ছিল। কিন্তু যেহেতু জুলাই আন্দোলনের সময় এই সিভিল সার্ভিসের অনেক মানুষের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা তাদের পরিবারবর্গ সরাসরিভাবে এফেক্টেড হয়েছে, বা তারা নিজে থেকে কোনো না কোনোভাবে এফেক্টেড হয়েছে আন্দোলনে। হয় তারা কেউ আহত হয়েছে, কেউ মারা গেছে, কারো আত্মীয় স্বজনকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে, বা হ্যারাস হয়েছে, বা সোশ্যালি সবাই অনেকে মানে এরকম ফিল করছে যে ওদেরকে সবাই সরকারের দালাল বলতেছে। সো এইগুলো অনেক ধরনের ইস্যুস ছিল। সো সিভিল সার্ভিস পুরোপুরি সরকারের পকেট থেকে না গেলেও একটা লার্জ পার্ট অফ ইট আগের মতো সরকারের কাছে অনুগত্য ছিল না। এর জন্য সিভিল সার্ভিসটা দেখেন সরকার পতনের সাথে সাথেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সিকিউরিটি ফোর্সেস, এখানে আপনার পুলিশ, বিজিবি যেই বলেন না কেন, পুলিশ, বিজিবি এই ধরনের অর্গানাইজেশনগুলা, যেমন ডিবি বা এই ধরনের অর্গানাইজেশনগুলা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লয়াল ফোর্স অফ দ্য গভর্নমেন্ট। বাট ওরা একটা সময় দেখছে যে শুধু আমাদের শক্তি দিয়ে কাজ হচ্ছে না, কারণ আমাদেরও কোনো জনসমর্থন নাই, এবং আফটার অল আপনার পুলিশে কারা আছে, তাদেরও আত্মীয় স্বজন কিন্তু আছে যারা আন্দোলন করতেছে, যারা আন্দোলনের ভিকটিম হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। বা সেম সিভিল সার্ভিসের মতো সিকিউরিটি ফোর্সেসের মানুষেরও পুলিশে যারা আছে, আনসারে যারা আছে, বিজিবিতে আছে, যাদের সরকারকে টিকে রাখার দায়িত্ব, ওরা আস্তে আস্তে কী ফিল করা শুরু করছে, ওরা আস্তে আস্তে এইটা ফিল করা শুরু করছে যে
ওরাও সোসাইটির কাছে, আমাদের সমাজের কাছে ওরাও মুখ দেখাইতে পারতেছে না বা সাপোর্ট নাই, এবং লাস্টের দিকে গিয়ে ওরা ওদের নিজের নিরাপত্তা নিয়েও অনেক শঙ্কিত ছিল। সো ঘুরে ফিরে এই সিকিউরিটি সার্ভিসও তাদেরকে সমর্থন করে নাই। মিডিয়া অ্যান্ড ইনফরমেশন, যেটা হলো 5 নাম্বার, মিডিয়া অ্যান্ড ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে সব কিছু আমরা মিডিয়ার থ্রুতে দেখি, মিডিয়া যার পক্ষে থাকে ওকেই আমরা সঠিক মনে করি। সো গভর্নমেন্ট কম বেশি এই সরকার মিডিয়াকে ভয়ঙ্করভাবে কন্ট্রোল করতেছিল। 2-1টা মিডিয়া ছাড়া বাকি সব মিডিয়াই কিন্তু সরকারের হাতে ছিল। কিন্তু যে জিনিসটা এবার ডিফারেন্ট ছিল আগের যে কোনো সময় থেকে, এটা হলো গিয়ে যে মানুষের হাতে অল্টারনেটিভ মিডিয়া ছিল, যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক ছিল, টিকটক ছিল, ইনস্টাগ্রাম ছিল, ইউটিউব ছিল। এগুলাকে সরকারের নিয়ন্ত্রণ করার মতো কোনো অবস্থা ছিল না। এই কারণে ইনফরমেশন দেশে কী হচ্ছে না হচ্ছে, দেশে এবং বিদেশে যারা আমাদের বাংলাদেশি মানুষও আছে তাদের কাছে, ফরেন মানুষের কাছে এই ইনফরমেশনগুলো আর হাইড করা পসিবল ছিল না যে দেশে কী হচ্ছে। এর জন্য আমরা সবাই আস্তে আস্তে সরকারের প্রতি বিরক্ত হওয়া শুরু করছে এবং সবাই আন্দোলনের দিকে অ্যাগ্রেসিভ হয়েছে। এই মিডিয়া ইনফরমেশনের ব্রেকগ্রাউন্ডের কারণেই, ব্রেকগ্রাউন্ড বলতেছে, মিডিয়া ইনফরমেশনের অ্যাভেলেবিলিটির কারণেই কিন্তু আন্দোলন এত ছড়াইছে। এরপরে হইল গিয়ে মিলিটারি হইল গিয়ে সামরিক বাহিনীটা যদিও জেনারেল লেভেলে শেখ হাসিনা সরকার ওদের পার্টির বা ওদের সাথে সম্পর্ক ভালো এরকম মানুষকে রাখছে, কিন্তু আফটার অল একটা মিলিটারির সবাইও কিন্তু সাধারণ জনগণ থেকেই আসে, এবং মিলিটারি স্পেশালি জুনিয়র অফিসার এবং সোলজার লেভেলে একটা হিউজ পার্সেন্টেজ কিন্তু সরকারের অর্ডার আর মানতে রাজি ছিল না, যেটা সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সিনিয়র লেভেলের মানুষ যারা তারাও এটা জানতেন। এবং যেহেতু তারা আলটিমেটলি বুঝতে পারছে যে সামরিক বাহিনী আর সরকারকে সাপোর্ট করবে না, এবং যদি 5 অগাস্ট সিরিয়াস কিছু হয়, আর্মির মধ্যে অনেক মানুষ আন্দোলনে চলে যেতে পারে, তখন এটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন হবে। এটা থেকে কিন্তু আপনার সিভিল ওয়ার হইতে পারে। সো সিভিল ওয়ারটা ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। সো ঘুরে ফিরে এই মিলিটারিও লাস্টে সমর্থন দেয় নাই, যেটার কারণেই সরকারের 12টা বাজছে। তারপর হচ্ছে রিলিজিয়ন ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা হলো ধর্মীয় নেতারা যদি তোমার পক্ষে কথা বলে, তুমি সরকারে থাকো, সরকারের পক্ষে কথা বলে, তাহলে এটা সরকারের জন্য ভালো, কারণ মানুষ আমরা সবাই কম বেশি ধর্মভীরু। সো আমরা রিলিজিয়াস লিডারের কথা কম বেশি আমরা সবাই মানি। সো রিলিজিয়াস লিডাররা যদি ওপেনলি তোমাকে অপোজ করে, যেটা মোরলেস রিলিজিয়াস লিডাররা বর্তমান সরকারকে করতেছিল, কিন্তু 1 অগাস্টের পর থেকে স্পেশালি 2, 3, 4, 5 অগাস্ট অনেক বড় বড় রিলিজিয়াস ইনস্টিটিউশন এবং রিলিজিয়াস লিডাররা সরাসরি সরকারকে অপোজ করা শুরু করছে, যে কারণে সরকারের লাস্ট ধর্মীয় যে লেজিটিমেসি কম বেশি ছিল এটাও কিন্তু চলে গেছে। সো এটাও শেষ। সিভিল সোসাইটি হচ্ছে গিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ওই গ্রুপটা যারা বাংলাদেশে ইনফ্লুয়েন্সিয়াল কোনো পজিশনে আছে, যেমন এখানে উকিল থাকতে পারে, লয়ার্স থাকতে পারে, টিচার্স থাকতে পারেন, এখানে আপনার কবি থাকতে পারেন, পোয়েটস, থিঙ্কার্স, তারপরে রিসার্চার্স, সায়েন্টিস্ট, লেখক, গায়ক, এই টাইপের মানুষগুলো সিভিল সোসাইটি, যাদেরকে আমরা জ্ঞানী বা শিক্ষিত ধরি এবং যাদের সোসাইটিতে অনেক ইনফ্লুয়েন্স আছে। সো এই ধরনের মানুষও আলটিমেটলি সরকারের ব্রুটালিটি দেখে, সরকার যেভাবে নির্যাতন করছে এইটা দেখে তারাও আস্তে আস্তে সমর্থন ছড়াই দিয়েছে। এবং যেহেতু সব ধরনের মানুষ এফেক্টেড হয়েছে, এমন মানুষও এই আন্দোলনে মারা গেছে বা আহত হয়েছে বা গ্রেফতার হয়েছে বা কোনোভাবে হ্যারাস্ট হয়েছে, যারা এই সিভিল সোসাইটির সাথে জড়িত ছিল। সো ঘুরে ফিরে এই সিভিল সোসাইটিও কিন্তু আলটিমেটলি সরকারকে সাপোর্ট দিতে ছিল না। 9 নম্বর হচ্ছে জেনারেল পাবলিক, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। এটা হলো কিন্তু বিগেস্ট ওয়ান, যে দেশের সাধারণ যত জনগণ আছে এখানে সবাই আছে। এখানে আপনার রিক্সা ড্রাইভার থেকে শুরু করে, একজন প্রাইভেট কর্মচারী থেকে শুরু করে, একজন দোকানদার থেকে শুরু করে, সবাই বেসিক্যালি এইখানেই আছে, জেনারেল পাবলিক। এই যে ঘরের বুয়ারা আন্দোলনের নামছে আপনার, এরাও কিন্তু এই জেনারেল পাবলিকে পড়ে। সাধারণ স্টুডেন্ট যারা ছিল এরাও কিন্তু এই জেনারেল পাবলিকে পড়ে, সবাই জেনারেল পাবলিক এবং ওদের পরিবার পরিজন এসে। সো জেনারেল পাবলিক এমনি অতিষ্ঠ ছিল আপনার জিনিসপত্রের দামের জন্য, অন্যায় অবিচারের জন্য, পুলিশের করাপশনের জন্য, সরকারি দলের যেমন মনে করেন ছাত্রলীগ, যুবলীগ, এই ধরনের পার্টিকুলার, এই ধরনের অর্গানাইজেশনগুলো অত্যাচারে মানুষ অলরেডি অতিষ্ঠ ছিল বিভিন্নভাবে, সন্ত্রাসী কর্মকাণ্ডে হোক আর চাঁদাবাজিতে হোক আর যেটাই হোক। সো জেনারেল পাবলিকের সমর্থন অ্যাকচুয়ালি ছিলই না। পার্টির খুব সিরিয়াস সাপোর্টার ছাড়া সাধারণ জনগণের কোনো সাপোর্টই ছিল না, এবং জনগণের সাপোর্ট ছাড়া আলটিমেটলি একটা সময় পর্যন্ত থাকা যায়, বাট আফটার সাম টাইম জেনারেল পাবলিকের সমর্থন ছাড়া পাওয়ারে থাকা সম্ভব না। সো এই পিলার অফ পাওয়ারটাও ক্যান্সেল। লাস্ট হইল গিয়ে ফরেন সাপোর্ট। এটা ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকে জানি না, বাট আপনার জিওপলিটিক্সের দুনিয়াতে যেখানে দ্য ওয়ার্ল্ড ইজ কানেক্টেড অ্যান্ড এক দেশের একটা অ্যাক্টিভিটির সাথে আরেক দেশের আরেকটা জড়িত থাকে, এখানে ফরেন সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো
বিগত আওয়ামী লীগ সরকার এবং পার্টিকুলারলি শেখ হাসিনাকে একমাত্র ফরেন বিদেশি কোনো দেশ শক্তি বা পাওয়ার যে ওকে সমর্থন করছে এটা হলো ইন্ডিয়া, ভারত ছাড়া, ইন্ডিয়া ছাড়া আর পৃথিবীর কোনো দেশ, এটা আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, সৌদি আরব হোক, মিডল ইস্টের অন্য কোনো দেশ হোক, আরব আমিরাত হোক, ফ্রান্স হোক, ইউরোপিয়ান ইউনিয়নের মতো অর্গানাইজেশন হোক, জাতিসংঘ হোক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হোক, যাই হোক, কেউ ইন্ডিয়া ছাড়া আওয়ামী লীগকে কেউ সমর্থন করে নাই। এই সরকার থাকুক এটা কেউই চায়নি। সো যেহেতু কোনো ফরেন সাপোর্ট তো তাদের ছিল না, ওরা আলটিমেটলি অনেক ধরনের এক্সকিউজ দিছে যে টেরোরিস্টরা নিয়ে যাইতেছে, ইসলামিক এক্সট্রিমিজম হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাংলাদেশ ভেঙে যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, এই ধরনের অনেক কিছু প্রচার করতে চাইছে আন্তর্জাতিকভাবে, বাট আন্তর্জাতিক কোনোই সমর্থন ছিল না, জিরো, ভারত ছাড়া। এর জন্যই শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারতে পালিয়ে গেছেন। সো যেহেতু কোনো ইন্টারন্যাশনাল সাপোর্ট ছিল না, এই 10 নম্বর পিলার্স অফ পাওয়ারটাও ওদের কাছে আর অ্যাভেলেবল ছিল না। সো কী হয়েছে, একটা একটা করে মনে করেন আমরা ধরে নিতে পারি জুলাই 15 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ, যেটাকে আমরা 6 জুলাই বলি, মধ্যে এই প্রত্যেকটা পিলার্স অফ পাওয়ার সরকারের কাছ থেকে কিন্তু সরে গেছিল। সো পিলার্স অফ পাওয়ারগুলো কি? আবার লেজিটিমেসি, গ্রহণযোগ্যতা, যেটা সরকারের ছিল না, ফাইন্যান্স, যেটা হলো গিয়ে তার অর্থনৈতিক শক্তিটা, যেটা তার অলরেডি করাপশনের জন্য ওরা পার্সোনালি হয়তো ধনী ছিল, করাপ্টেড নেতা নেত্রীরা, কিন্তু জনগণ কিন্তু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিতে ছিল এবং দেশও ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিতে ছিল। এবং এটার অনেক কারণ আছে, করাপশন হোক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হোক, আন্তর্জাতিক মার্কেটের অস্থিরতা হোক, যেটাই হোক, সো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছিল না। প্লাস যখন দেশে তারা এইভাবে নির্যাতন চালাচ্ছে, আমাদের যারা প্রবাসীরা আছে, প্রবাসীরাও কিন্তু টাকা পয়সা বন্ধ করে দিয়েছে পাঠাইতে, এটাই কিন্তু আরও ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি হয়েছে। আমাদের গার্মেন্টস সেক্টরে এফেক্ট হতে ছিল, যেটাতে ফরেন কারেন্সি আসে। এর জন্য আপনি পলককে দেখছেন, প্রায় পলক বলতেন যে আপনারা দেশে টাকা পাঠান, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো ফাইন্যান্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এরপরে হলো সিভিল সার্ভিস, যেটা বলছে সরকারি কর্মকর্তারা, তারা সরাসরি পার্সোনালি কেউ সমর্থন করলেও কেউ না করলেও তারা সরাসরি হয়তো আন্দোলনে আসতে পারতেন না, কিন্তু যেহেতু সব ধরনের মানুষকে এই আন্দোলনে ছুঁয়ে গেছে, এফেক্ট করছে, সবাই এখানে শক্ট হয়েছে। এই সিভিল সার্ভিসের অনেক মানুষ এবং তাদের পরিবারের অনেক মানুষও কিন্তু এখানে এফেক্টেড হয়েছে, সরাসরি হোক আর ইনডাইরেক্টলি হোক। এবং সোসাইটিগতভাবে ওদেরকে হয়তো বলা হয়েছে যে আপনারা এই সরকারের অনুগত্যতা করতেছেন, যে সরকার মানুষকে পছন্দই করে না। সো আলটিমেটলি তারাও যেভাবে সমর্থন দেওয়ার এইভাবে দেয়নি। সিকিউরিটি ফোর্সেসের একই কাজ, এবং আলটিমেটলি সিকিউরিটি ফোর্সেস বুঝছে যে সরকার ওদেরকে ফেলে ভাগবে এবং ওরাই সাফার করবে, এবং ওরা করছে। মিডিয়া এবং ইনফরমেশন, যেটা বললাম, সরকার কন্ট্রোল করতে পারেনি, এই কারণে আন্দোলনটা আরও চাঙ্গা হয়েছে এবং তারা কি কি খারাপ কাজ করছে ইনফরমেশনটা বাইরে হয়ে আসছে। মিলিটারি সমর্থনটা হারানোটাই ছিল এই সরকারের পতনের ওয়ান অফ দ্য মেইন কারণ। আর আল্লাহ বাঁচিয়েছে সব মিলিটারি সরকারের পিছন থেকে সরে আসছে। যদি তারা থাকতো তাহলে দেশে গৃহযুদ্ধ হতে পারতো। রিলিজিয়ান, ধর্মীয় নেতারা, বড় বড় নেতারা, তাদের মাদ্রাসার স্টুডেন্টসরা, তাদের অর্গানাইজেশন বা বড় বড় ইসলামিক বক্তা, থিঙ্কার্সরা যখন সরকারকে আর সমর্থন করেন নাই, তখন মানুষের কাছে গেছে যে না, এই সরকার তো আসলে মডেল দিক থেকেও ভালো অবস্থাতে নাই। সিভিল সোসাইটি বললাম, যেমন লয়ার, টিচার, তারপরে লেখক, যারা সোসাইটিকে এফেক্ট করতে পারেন, এরাও কিন্তু আলটিমেটলি সরে আসছে, যে কারণে সিভিল সোসাইটিরও কোনো সমর্থন ছিল না। জেনারেল পাবলিক তো প্রথম থেকেই 15-16 বছরের সাফারিংয়ের কারণে জেনারেল পাবলিক অলরেডি অতিষ্ঠ ছিল, আর জেনারেল পাবলিকের জাস্ট একটা কিছুর প্রয়োজন ছিল আন্দোলনে যাওয়ার, এবং তারা গেছেন এবং তারা তাদের সব কিছু উজাড় করে দিয়েছেন এই আন্দোলনে। এবং শেষমেশ যেহেতু বিদেশে অনেক ধরনের ধর্ণা দিয়েও কোনো লাভ হয়নি, অনেক ধরনের রিকোয়েস্ট করেও লাভ হয়নি, কেউ সাপোর্ট করেনি ভারত ছাড়া, এবং ভারতের বাংলাদেশে আসলেই কোনো সাপোর্ট নেই। সো এইটা সরকারের জন্য আরও নেগেটিভভাবে কাজ করছে। এই কারণে জুলাই আন্দোলনটা সাকসেসফুল হয়েছে, শেখ হাসিনার 15 বছরের সরকারের পতন হয়েছে, এবং আজকের আমরা এই সিচুয়েশনে আছি। সো থ্যাংক ইউ। আপনি যদি এইভাবে কিছু ভিডিওস দেখতে চান ফিউচারে, আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি এইভাবে সিম্পলভাবে আরও কয়েকটা জিনিস ফিউচারে করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।